সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের তথ্য ক্লাসে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন যে 19তম শিক্ষক নিবন্ধনে লিখিতভাবে ভর্তি চলছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি, আপনারা অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের কোচিং এ ভর্তির শেষ তারিখ 30/11/2024। 30 তারিখের ভিতরে আশা করি সবাই ভর্তি হয়ে যাবেন যারা ভর্তি হতে চাচ্ছেন। আপনারা প্রথম ব্যাচ সম্পূর্ণ হইলে আমরা একদমই পাঠ পরিকল্পনা সহ কোন দিন কোন ক্লাস হবে সেগুলো সব রুটিন আকারে দিয়ে দেবো। আর তার আগে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। এখান থেকে পাঠ পরিকল্পনা অনুযায়ী আপনাদের ক্লাস হবে। এবং আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। যেখান থেকে ভর্তি হয়েছে সেই জায়গা থেকে আপনাদের প্রতিদিন যে ক্লাস, যে টপিক গুলো দেওয়া হচ্ছে, সেই টপিক গুলো সুন্দরভাবে শেষ করবেন। যে টপিক গুলো আপনার গ্যাপ পড়ে যাচ্ছে বা আপনার করানো হয়নি, সেগুলো পুনরায় আবার করানো হবে। শুধু একবার না, দুইবার না, কয়েকবার, 100বারেরও বেশি করানো হবে আপনাদের এই বিষয়গুলো। একই জিনিস বারবার করানো হবে। এর জন্য টেনশন করার কোনো কারণ নাই। যেখান থেকে শুরু করছেন সেখান থেকেই মোটামুটি সম্পূর্ণটা শেষ করবেন, তাহলেই হবে। ফাঁকিটা কম দিবেন, কাজটা করবেন। অল্প সময় হইলেও কাজটা করবেন যতটুকু সময় পান। আজ আমরা আলোচনা করব জয়নুল আবেদিন কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য শিল্পকর্ম নিয়ে। এর আগে কি জয়নুল আবেদিনের আমরা শীট দিয়েছি? জয়নুল আবেদিন সম্পর্কে এর আগে আমরা পড়াইনি, আজ প্রথম। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়াইছি, কিন্তু ও, জয়নুল আবেদিন সম্পর্কে পড়ানো হয়নি। ওকে, আগে জয়নুল আবেদিন সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। সারমর্মটা এইটুকু পড়লে জয়নুল আবেদিনের সমস্ত জীবন কাহিনীটার মূল ভাবটা জানতে পারবেন। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশের চিত্র শিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেওয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহ ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত 65 ফুট দীর্ঘ ছবি নবান্ন। জন্ম, শিক্ষা, জীবন। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার, বর্তমানে যার নাম কিশোরগঞ্জ জেলা, কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা, এখন আমরা যেটাকে বলি সাব ইন্সপেক্টর। মা জয়নাবন্নিসা গৃহিণী ছিলেন। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। পড়াশোনায় হাতে খড়ি, পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলে। এবার একটা কথা বলি, আপনারা ভূমিকা লিখবেন। ভূমিকা লেখার পরপরই মানে এটা কিভাবে সাজাবেন, এই যে প্রথম অংশটা শুধু জন্মটা নেবেন, জন্মগ্রহণ করেন কোথায়, শুধু এইটা নেবেন। এবং কত সাল, এটা দিতেও পারেন, না দিতেও পারেন। ঠিক আছে? যদি মনে করেন যে জন্মসাল মনে রাখা সম্ভব না, তাহলে আপনারা ওই যে ভূমিকার মধ্যেই যে তিনি জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলায়, এতটুকু লিখে দিলেই হবে, আর কিছু না। তারপর লিখবেন খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু, ছাগল, ফুল ফল এঁকে তিনি তার বাবা মাকে দেখাতেন। ছেলেবেলা থেকে শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধুমাত্র এই গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের আর মন বসে না। সেজন্য তিনি 1933 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এ ভর্তি হন। তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতায় তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এর
ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর দেখেন তার কর্মজীবন। তাহলে আমরা প্রথমে পড়লাম তার জন্ম এবং শিক্ষা। তো জন্মটা 1914 সালে কিশোরগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। শিল্পা সৈয়দ জয়নুল আবেদীন 1914 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। পরে ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি খুবই আগ্রহ ছিল। এজন্য তিনি সাধারণ লেখাপড়া আহ, শেষ করার আগেই তিনি কলকাতায় পাড়ি দেন এবং সেখান থেকে তিনি ড্রয়িং অ্যান্ড পেন্টিং এ চারুকলা বিষয়ে স্নাতক পাশ করেন। এতটুকু দিলেও এনাফ। এভাবে নিজেদের মতো করে আপনারা লিখতে পারবেন। আমি তো একটু আপনাদের জানানোর জন্য, বিষয়টা বোঝানোর জন্য একটু বিস্তারিত দিয়ে দিচ্ছি। মূল তথ্যটা সেখানে তুলে ধরছি। এবার আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আবার যদি কেউ মনে করে যে হুবাহু এই যেভাবে আছে এইভাবে উত্তর লিখে দেবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে প্রশ্নটা আমার কাছে বড় হয়ে যাচ্ছে, আমি একটু কাটছাট করবো, তাহলে এভাবে আপনারা কাটছাট করতে পারবেন। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি দেশের সৃষ্টি হয়। তার মধ্যে একটা ছিল ভারত ও পাকিস্তান। পূর্ববঙ্গ নতুন নাম লাভ করে পূর্ব পাকিস্তান, যা পরবর্তীকালে 1971 ওই বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদীন। এই পূর্ববঙ্গের যতগুলো শিল্পী রয়েছে তাদের ভিতরে প্রথম পুরোধা ছিল জয়নুল আবেদীন। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। কারণ এর আগে আপনার কলকাতা আর্ট স্কুল ছিল। এরপরে যখন 1947 সালে ভারতটা বিভক্ত হয়ে যায়, তখন তো পূর্ব পাকিস্তানে কোনো শিল্প শিক্ষা তেমন ভালো কেন্দ্র ছিল না। যার কারণে শিল্পপতি জয়নুল আবেদীন মনে করেন যে আমাদের এই পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে একটা শিল্প শিক্ষার প্রতিষ্ঠান প্রয়োজন। কারণ ভারত যেহেতু ভাগ হয়ে গেছে, আলাদা দেশ হয়ে গেছে, তখন তো সেখানে যাওয়া কেমন একটা হয়ে যায়। এই জন্য তিনি এই অনুভূতি, এই অনুভব, এটা আপনার অভাবটা বুঝতে পারলেন। জয়নুল আবেদীনের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডে ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18। জয়নুল আবেদীন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। 1951 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউট সেগুনবাগিচার একটি বাড়িতে স্থানান্তরিত হয়। 1956 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউট শাহবাগে স্থানান্তরিত হয়। 1963 খ্রিস্টাব্দে এটি 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 একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1971 বাংলাদেশের অভ্যুদয়ের পর এই একই প্রতিষ্ঠান নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জয়নুল আবেদীনের আগ্রহে ও পরিকল্পনায় সরকার 1975 নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহ জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের ভিতরে আছে নৌকা। 5টা শিল্পকর্ম বর্ণনা দেবেন। পাঁচটা যদি শিল্পকর্মের বর্ণনা দিতে পারেন তাহলে এনাফ, আর লাগবে না। 1957 এই চিত্রটি অঙ্কন করা হয়। জল রঙে নদীর তীরে কয়েকটি নৌকা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে কয়েকটি ফিগার ও দেখানো হয়েছে। এই চিত্রটি দ্বারা শিল্পী নৌকার মাঝি ও নদীর গল্প কাহিনী ফুটিয়ে তুলেছেন। এখানে আপনারা যদি নতুন কিছু অ্যাড করতে চান পারবেন, আবার হুবহু লিখে দিতে পারবেন। সংগ্রাম 1959 সালে এই চিত্রটি অঙ্কন করা হয়। এটি মূলত দেয়াল চিত্র। চিত্রটিতে পল্লী সাধারণ শ্রমিকদের পরিশ্রমের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এখানে দুটি ষাঁড়, কাঠ বোঝাই করা গরু গাড়ি এবং গাড়ির চাকা ধরে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা একটি ফিগারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ভাষাগুলো কিন্তু আপনাদের জন্য সহজ এবং আপনাদের জন্য উপযোগী করে এখানে দেওয়া হয়েছে। আপনারা এই ভাষাগুলো কিন্তু আবার বইতে পাবেন না। এটা কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে একদম সহজ ভাষায় রাখা হয়েছে, যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন। আবার যদি এইগুলো আবার আপনারা মনে করেন যে সংগ্রামের বর্ণনা আপনারা নেটে সার্চ দিলেন, এরকম বর্ণনা পাবেন না। সুতরাং এটা হুবহু মুখস্থ করবেন এবং এটাই লিখে দেবেন। নবান্ন, জয়নুল আবেদীনের নবান্ন শিরোনামের এই ছবিটি তেল রঙের ও মোমে আঁকা। নারী ও পুরুষ তাদের নবান্নের নতুন ধান ঘরে ওঠাচ্ছে, সেই দৃশ্য এখানে শিল্পী তার রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মনপুরা 70, দেশের দক্ষিণাঞ্চলে 1970 সালে আগাখানে
প্রণয়নকারী সাইকেল শিল্পী জয়নুল আবেদিন সেদিন ঘরে বসে থাকেন, ছুটে যান দুর্গত মানুষের পাশে, ত্রাণ সামগ্রী নিয়ে ঘুরে বেড়ান দুর্গত এলাকায়। সেখান থেকে ফিরে শিল্পী আঁকলেন কালজয়ী চিত্রকর্ম মন গড়া সত্য। চিত্রকর্মটির দৈর্ঘ্য 30 ফুট। ঐতিহাসিক এই চিত্রকর্মে ফুটে উঠেছে সাইক্লোনে ভেসে যাচ্ছে লাশের স্তূপ, ভেসে যাচ্ছে আবাদি জমি, ঘর বাড়ি সহ যাবতীয় জীবনের সব অবলম্বন। তবুও দৃঢ় চিত্রে উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে সংগ্রামী মানুষ। এমন মানবিক বিপর্যয় সংগ্রামের চিত্র যার তুলতে পেয়েছে অপরন্ত শক্তি, তিনি শিল্পচর্চা জয়নুল আবেদিন। এই মন করা সত্য কিন্তু অনেকে আবার ভাববে, এ মনে হয় কোথায়? প্রেমে ছ্যাঁকা খেয়ে মনে হয় মন করা সত্য হয়েছে। অনেকে কিন্তু এটা আবার ভাববে, কিন্তু না, এটা আসলে আপনার মূলত দুর্ভিক্ষের উপরে আপনার এই মন করা সত্য, ঘূর্ণিঝড় সাইক্লোন জলশেষের উপরে এই মন করা সত্য অঙ্কন করা হয়। এরপর বিদ্রোহী। বিদ্রোহী বাংলাদেশের বিশিষ্ট চিত্রকর শিল্পী জয়নুল আবেদিনের কর্তৃক অঙ্কিত একটি সুপরিচিত ও বিখ্যাত চিত্রকর্ম। ছবিটিতে জয়নুল আবেদিনের নিজস্ব রঙে এবং নিজস্ব ঢঙে তুলির মোটা ও সাবলীল দাগের মাধ্যমে একটি বেঁধে রাখা গভীর আক্রমণাত্মক মানে গভীর ভাবে এটা তিনি ফুটিয়ে তুলেছেন, যে কি একটি গাভীর দড়ি ছিঁড়ে মুক্ত প্রচন্ড যে পাগল পরায়ণ, তিনি এটা গভীর ভাবে পর্যবেক্ষণ করে ফুটিয়ে তুলেছেন। চিত্রকর্মটি ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। পশ্চিম পাকিস্তানি শাসকদের নতুন উপনিবেশবাদ এবং পূর্ব পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ 1951 সালে এই চিত্রকর্ম তৈরি করেন। তাহলে এই চিত্রকর্ম বিদ্রোহী চিত্রকর্মটির মূল প্রেক্ষাপট কি ছিল? পশ্চিম পাকিস্তানি শাসকদের নতুন উপনিবেশবাদ, মানে যারা পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর এখন বর্তমানে যেটা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বলতে শুধু যেটা পাকিস্তান এখন বর্তমানে ওই পাকিস্তানকে ওরা নিয়েছে। এদের উপনিবেশবাদ এবং পূর্ব পাকিস্তানের উপর যে অর্থনৈতিক শোষণের যে দায় চাপিয়ে দেওয়া হয়, যে তোমরা পূর্ব পাকিস্তান থেকে বলা হয় তোমরা খাজনা তাই দেবা, না? তাহলে খাজনা তোমার দিবা। পাশে একটা লোক এখন অনবরত লাগবে, কারণ তুমি সে সময় লইরেও উঠে পানি খেতে পারবে না তোমার বোতলে। এখন খাজনা দিতে হবে। এখন পূর্ব পাকিস্তানের যারা সাধারণ মানুষ ছিল সবাই প্রায় খেটে খাওয়া মানুষ, এখন এদেরকে বলা হয় যে তোমরা খাজনা দিবা। এখন এরা দাবি করে যে স্যার আমরা খাজনা কিভাবে দিব, আমাদের তো ফসল ভালো হয়নি। তা তোমার ওখানে কি ফসল ভালো লাগাও, তোমরা চাষ করো, তা আমরা ধান গাছ ধান রোপণ করি এবং ধান গাছ থেকে আমরা যেগুলো পাই সেগুলোই আমরা, সেই ধানগুলো আমরা প্রস্তুত করি এবং সেখান থেকে আমাদের নিজেদের কিছু প্রয়োজন রাখি এবং বাকিগুলো খাজনা হিসেবে আমরা দিই। ঠিক আছে, এবার ধান ভালো হয়নি তো কি হয়েছে, ধান গাছের কাঠ বিক্রি করে খাজনা দিবা। যে এবার ধান ভালো হয়নি তো কি হয়েছে, ধান গাছের কাঠ বিক্রি করবা, কাঠ বিক্রি করে খাজনা দিবা। তাহলে তারা এই কত বড় তাই এই পূর্ব পাকিস্তানের উপরে কতটা শাসন নির্যাতন করছে, এই কথাটার মাধ্যমে সহজে আমরা বুঝতে পারবো। এরপরে দেখেন মূল কাহিনীটা, যে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ 1951 সালে এই চিত্রকর্মটি তৈরি করা হয়। মানে বিদ্রোহে সে শিল্পকর্মের মূল প্রেক্ষাপট ছিল এটা। এরপর দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ কিন্তু আপনাদের টিকা হিসেবে আসতে পারে, কিন্তু এখন আপনারা আহ ছোট একটা শিল্পকর্মের বর্ণনা হিসেবে পড়বেন, আর টিকা হিসেবে আমি আলাদা আপনাদের দিব। কিন্তু মূল ভাবটা তো এখান থেকে আপনারা জানতে পারবেন। 1943 সালে আমাদের দেশে যখন মন্বন্তর হলো, তখন জয়নুল আবেদিন 29 বছরের এক প্রাণবন্ত শিল্পী। ইতিমধ্যে তার কাজের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তথাকথিত শিল্পী প্রেমী নন যারা, তারাও তখন জয়নুল আবেদিনের কাজের সঙ্গে সুপরিচিত। যেমন এখন অনেকেই মনে করেন যে এমনও আছে না, যে একটা ছবি, সাধারণ একটা দৃশ্য, তার দাম 50,000, 60,000, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। কি আছে যে বিদেশি একটা ছোট একটা বাচ্চা সে অ্যাবস্ট্রাক্ট ধর্মী একটা ছবি অঙ্কন করছে, তার দাম প্রায়
কোটির কাছাকাছি, কোটির থেকেও বেশি এরকম বিভিন্ন দামের আছে। তো এই ছবি, তো একদল কিন্তু তারা ছবি সম্পর্কে জানে না, এমন কিন্তু অনেক মানুষ আছে। তো এই একটা সামান্য হিজিবিজি হিজিবিজি কেমন যেন রং টং ছিটাই দিয়ে রাখছে, এই ছবির দাম এত, এত টাকাতে মাথা নষ্ট হয়ে গেছে, এত টাকাতে কেউ কেউ ছবি কেনে। কিন্তু তারাও কিন্তু বলে যে না, দেখতে ভালো লাগছে কিন্তু এত দাম হবে কেন, এই গ্রামীণ দৃশ্যটা তো দেখতে অনেক সুন্দর। যারা শিল্প বোঝে না, যারা শিল্প নিয়ে কাজ করে না, তারা তারাও কিন্তু এই সম্পর্কে জেনে যাচ্ছে। নিউজ, বিভিন্ন পত্র পত্রিকার যে নিউজ গুলো আছে, বিভিন্ন মানুষের মুখে মুখে যে কথা উপকথাগুলো আছে, তার মাধ্যমে কিন্তু তারা জেনে যাচ্ছে। এজন্য জয়নুল আবেদিনও সেই সময় তার যে আগের যে বিদ্রোহী, তারপরে তো আপনার সংগ্রামী যে ছবিগুলো অঙ্কন করছিল, এখান থেকে তিনি পরিচিত লাভ করেছে। যার কারণে এই পরবর্তীতে দুর্ভিক্ষ ছবিতে তাকে আর অত পরিচিত হতে হয়নি, সে আগে থেকে এমনি পরিচিত ছিল। তারপরেও যারা তাকে চিনতো না, যারা বাকি ছিল চিনতে, তারাও এই দুর্ভিক্ষ শিল্পকর্ম তৈরির ফলে তারাও চিনে গেছে। মানুষ ও প্রকৃতিকে পর্যবেক্ষণ করে জয়নুল তার কাজকে ছাত্র জীবন থেকেই জনমুখী করে তুলেছিলেন। ক্রমেই তিনি খুঁজে নিচ্ছিলেন নিজস্ব আঙ্গিক, যে আঙ্গিক বিদ্যুতের ফলার মতো ঝলসে উঠেছিল ৪৩-এর মন্বন্তর পর্বে একগুচ্ছ মর্মস্পর্শী ছবির মধ্য দিয়ে। পরাধীন ভারত তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্বিপাকে পড়ে একবারে মুমূর্ষু অবস্থায়। ৪০-এর দশকের প্রথমে ব্রিটিশ সরকার ও তার সঙ্গে দেশেরই কিছু সুযোগ সন্ধানী স্বার্থপর মানুষের চক্রান্তে বাংলার কয়েক কোটি মানুষ অনাহার ও অর্ধাহারে কবলে পড়ে। দেশ জুড়ে দেখা যায় চরম খাদ্য সংকট, নিরন্ন মানুষের শবদেহে ভরে ওঠে গ্রাম শহরের রাস্তাঘাট। এই সময় জয়নুল আবেদিন থাকতেন কলকাতার 14 নম্বর সাকচি রোডের একটি বাড়িতে। তার তখন কাজ ছিল সারাদিন ধরে কলকাতার পথ ঘুরে ঘুরে খাদ্যহীন বস্ত্রহীন মানুষের দুর্দশার ছবি এঁকে বেড়ানো। এইভাবে শত শত স্কেচ করেছিলেন তিনি। তার মধ্যে নির্বাচিত 12টি স্কেচ নিয়ে তিনি প্রকাশ করেন অবিস্মরণীয় একটি অ্যালবাম, যার নাম দিয়েছিল ডার্কানিং ডেজ অফ বেঙ্গল। এই অ্যালবামটি গ্রন্থনা করেছিলেন ইলা সেন। কয়েক সপ্তাহের মধ্যে অ্যালবামটি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। বুভুক্ষ মানুষের সীমাহীন যন্ত্রণা শিল্পীর তুলিতে কি হৃদয় বিদারক রূপ পরিগ্রহ করতে পারে তার জ্বলন্ত নিদর্শন ছিল জয়নুলের সেই চিত্রমালা। এটা বাস্তব কথা। মনে করেন যে আপনি একজন ব্যক্তি, আপনি একটা কাজ করছেন, এখন আপনার এই কাজে যদি কেউ প্রশংসা করে, বা আপনার এই কাজটা যদি কেউ বলে না, এই ইমরান সাহেব যে খুব ভালো কাজ করছে, দেখতে তো ভালোই লাগছে, তাহলে কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগে। তো জয়নুল আবেদিন যাদের নিয়ে কাজ করছে, কাদের নিয়ে, এই গ্রাম বাংলার, এই আপনার আহ ভারতের যারা জনসাধারণ ছিল, যারা সাধারণ মানুষ, তাদের খাবারের ব্যবস্থা ছিল না, ধীরে ধীরে মানে ধুকে ধুকে মৃত্যুর করে ঢলে পড়ছিল, এইসব মানুষদের নিয়ে কাজ করছে। এখন এটা কি সাধারণ মানুষদের নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু একটা অন্যরকম একটা আবেগের জায়গা তৈরি হয় মানুষের কাছে, যে না লোকটা ভালো। দেখেন না, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, মোবাইল ব্লগার আছে, ইউটিউবার আছে, যারা এই দেখবেন যে রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে গোসল করে চুল কেটে, তাদের যদি কোনো অসুখ মানে অসুস্থতার কোনো প্রকাশ থাকে, সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে তাদেরকে সুস্থ করে আবার মনে করেন কোনো আশ্রমে রেখে আসে। এই যে এদের কিন্তু দেখবেন যে অন্যদের চাইতে যারা এই টিকটকার বা সাধারণ যারা যেসব মনে করেন যে নাচ গান গান বাজনা নিয়ে থাকে, এদের চাইতে কিন্তু এদের ফলোয়ার অনেক বেশি, এবং এদের কমেন্ট গুলো সব গঠনমূলক, এবং সেখানে কিন্তু কোনো বাজে কমেন্ট করে না, বা তাদের কিন্তু সবাই উৎসাহ দেয় যে খুবই ভালো কাজ, চমৎকার কাজ, এবং তাদের গুলো অনেকে শেয়ার করে। এইরকম সাধারণ মানুষ যারা দুরবস্থার মধ্যে থাকে, তাদের নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু সবাই সাপোর্ট করে। এই যে আপনার আম, একজন মাঝে গ্রেপ্তার হয়েছিল মিল্টন সমাদ্দার না কে যেন, এই কিন্তু এরকম যারা অসুস্থ মানুষ, তারপরে বৃদ্ধ মানুষ, তাদের কোথাও জায়গা হয় না, ও জায়গা দেয়, তাদের কিন্তু সেবা যত্ন করে। এর কারণে কিন্তু মানুষটাকে অনেক ভালোবাসছিল। কিন্তু যখন সে এটা জানে না যে তার এখানে কোনো দোষ আছে কিনা, আহ পুলিশ বা
তাদের আশেপাশে যারা আছে তারাই ভালো জানে যে মানুষের কিডনি খুলে বিক্রি করতো কিনা, হার্ট খুলে বিক্রি করতো, এইগুলো তারাই ভালো বলতে পারবে। যেহেতু আমরা জানি না, এই বিষয়ে আমাদের না কথা বলাই ভালো। কিন্তু সে যখন মানুষ, যারা মর্মাহত মানুষ, যারা আপনার দুর্দশার মধ্যে আছে, অভাবগ্রস্ত, যাদের চিকিৎসার টাকা নাই, তারা কিন্তু আহ এক সময় যখন দেখে যে মানুষ এখান থেকে সহযোগিতা পাচ্ছে, সাহায্য পাচ্ছে, তখন কিন্তু এই যারা সাধারণ মানুষ, তখন কিন্তু তারা তাকে অনুদান দেওয়া শুরু করে। যেমন সাপোজ মনে করেন যে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল ফেনী এলাকায়, তারপর চট্টগ্রামের কিছু কিছু এলাকায় যে বন্যা হয়ে গেল, এখানে দেখেন আসন্না ফাউন্ডেশন কি মানুষ একটা একটা আবেগের জায়গা থেকে কত দান, কোটি কোটি দান করছে, কোটি কোটি টাকা। তারপরে আপনার এই যে সমন্বয়ক, সমন্বয়ক যারা আছে, এদের হাতেও কিন্তু মেলা টাকা আছে। এগুলো হলো আবেগ অনুভূতির জায়গা। যারা সাধারণ মানুষদের নিয়ে কাজ করে, এদের প্রতি মানুষের অন্যরকম একটা আবেগ অনুভূতি থাকে। ঠিক আছে, এই জয়নুল আবেদিনও ঠিক এদের চাইতে কোনো অংশে কম ছিল না, এদের চাইতে কোনো অংশে কম ছিল না। বরং এখন যারা কাজ করছে জয়নুল আবেদিনকে তারা অনুসরণ করছে, অনুকরণ করছে, এবং তার আদর্শকে ধরে রাখার চেষ্টা করছে। এই জয়নুল আবেদিন এই জন্য সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে যে ওই সময় যে দুর্ভিক্ষ, যারা অনাহারে অধ্যারে ছিল, এইসব ছবি যখন অঙ্কন করছে এবং এগুলো প্রদর্শনী দিচ্ছে, তখন কিন্তু দেশ বিদেশ সমগ্র দেশের মানুষ দেখছে এবং হাই হাই করছে যে এটা কি অবস্থা। তখন কিন্তু তারা কিন্তু বিভিন্ন অনুদান, সহযোগিতা করার চেষ্টা করে। তার আগে কিন্তু এইটা সম্পর্কে অনেকে জানতোই না। তেল রঙের চ্যাপ্টা বিরাট শুধুমাত্র কালো কালিতে ডুবিয়ে জয়নুল যে সমস্ত রেখাচিত্রের জন্ম দিয়েছিলেন, তা বাস্তবিকই ছিল অতুলনীয় এবং অবিশ্বাস্য। রেখার মধ্যে দিয়ে কান্না ও ক্রোধের এমন ধারাবাহিক প্রকাশ আজ অব্দি দুর্লভ। ডার্কেনিং ডেজ অফ বেঙ্গল অ্যালবামটির জনপ্রিয়তা আতঙ্কিত ও বাকরুদ্ধ হয়ে ব্রিটিশ সরকার সেটিকে বাজেয়াপ্ত করে। মানে এখানে আপনার ব্রিটিশ সরকার যখন এই ডার্কেনিং ডেজ অফ বেঙ্গলটি দেখে যে এই এইটা যদি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তাহলে তখন ব্রিটিশ সরকারের উপরে খুব চাপ আসবে। তখন সে রাগে, ক্ষোভে এবং ভয় পেয়ে এটাকে বাজেয়াপ্ত করে এবং তাকে জেলও দেওয়ার ঘোষণা করে। কিন্তু তারপরেও ওই যে প্রথম দিকে যে পাবলিশড হয়েছে, এই মানুষের মানে এখন যদি মনে করেন যে কোনো এক ভিডিও বা কোনো এক লিঙ্ক বা কোনো এক পোস্ট একবার যদি মনে করেন যে 2 থেকে 3 মিনিট বা 1 মিনিট যদি কেউ ফেসবুকে রাখে, সেটা যদি ভাইরাল কোনো কন্টেন্ট হয়, সাথে সাথে আপনার কিন্তু সমগ্র বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। এবং দেখবেন যে আপনি যতই ডিলিট করেন না কেন, কেউ না কেউ এটা ডকুমেন্টটা কপি করে রাখছে, ডাউনলোড করে রাখছে, কারো না কারোর কাছে এটা পাওয়া যায়। আপনি 1 থেকে 2 মিনিট রাখলেই দেখবেন যে ভাইরাল হয়ে যাচ্ছে। আজও সেই চিত্রময় দুর্ভিক্ষের স্থায়ী ক্ষতিচিহ্ন হয়ে চিত্রপ্রেমীদের মনের কোণে রয়ে গেছে। একজন শিল্পীর পক্ষে এ বড় এক, বিশাল বড় এক সম্মান। এই সম্মানের কথা আসলে বলে শেষ করার মতো না। আজও যখন এই দেশ কিংবা এই পৃথিবীর কোনো প্রান্তে অনাহারে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, তখন জয়নুলের ডার্কেনিং ডেজ অফ বেঙ্গলের রেখাগুলো সজারুর কাঠার মতো তীক্ষ্ণ হয়ে আমাদেরকে বিদ্ধ করে। আমরা রক্তাক্ত হই, নিজেদের খাবারের থালার দিকে তাকিয়ে লজ্জাবত হতে শিখি। এরপর সংগ্রহ কি কি শিল্পকর্ম সংগ্রহ আছে, 807-এর বেশি তার শিল্পকর্ম রয়েছে, এবং কি কি সম্মাননা তিনি পেয়েছেন সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এবং কি কি পুরস্কার। 1958 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার প্রদান করে চিত্রাঙ্কনে উল্লেখযোগ্য অবদানের জন্য, চিত্রাঙ্কনে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এইটা দেওয়া হয়। এই আপনারা লাস্টে শুধু পরিশেষে বলা যায় যে জয়নুল আবেদিন ছিলেন একজন উল্লেখযোগ্য নামকরা বাংলাদেশের নামকরা চিত্রশিল্পী। চিত্রকর্মে অবদানের জন্য তাকে অনেক পুরস্কারও প্রদান করা হয়, যার ফলে তিনি আজ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন এবং চারুকলা ইনস্টিটিউট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এটা না দিলে হবে,
যার যার কারণে চিত্রকলা অবদানের জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এসব মৃত্যু, পুরস্কার, সম্মাননা, সংগ্রহ এগুলো দেওয়ার দরকার নেই, সংগ্রহ সম্মাননা এগুলো দেওয়ার প্রয়োজন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা ক্লাস শেষ করব, তার আগে 19তম শিক্ষক নিবন্ধনে যারা ভর্তি হতে যাচ্ছেন অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের কোচিং এর ভর্তির শেষ তারিখ 30/11/2024। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য।